অনেক বড় একজন কামিল ফকিরের কাছে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিটি এসেছে ধ্যান এবং আত্ম উপলব্ধির ব্যাপারে দীক্ষা লাভ করার জন্য। কামিল ব্যক্তির কাছে সেই শ্রেষ্ঠ জ্ঞানী এবং শিক্ষিত লোকটি জ্ঞান অর্জনের জন্য যখন আসলো, এসে প্রথমে নিজের পরিচয় দেওয়া শুরু করলো। প্রথমে বলতে লাগলো যে সে কি জানে এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু বই সে লিখেছে এবং পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ তার সেই বইগুলিকে সমাদর করেছে। সে নিজের এইসব বই এবং নিজের কীর্তির কথা বর্ণনা করতে লাগলো। কামিল ফকির কিছুক্ষণ সেই শ্রেষ্ঠ জ্ঞানী মানুষের কথাগুলি শুনলেন। শুনে শেষে বললেন যে তুমি এক কাজ করো, তোমাকে আমি খাতা কলম এনে দিচ্ছি। তুমি আমার কাছে যেহেতু কিছু জানতে এসেছ, সেহেতু আমি তোমাকে কিছু জানাবো অবশ্যই, কিন্তু তুমি তো আসলে অনেক বড় জ্ঞানী, তুমি অনেক কিছু জানো। তোমাকে কিছুদিন সময় দিলাম, তুমি আমার মেহমানখানায় কিছুদিন থাকো এবং এই খাতা কলমগুলির মধ্যে তুমি কি জানো, কি বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান আছে, সেগুলি সবগুলি তালিকা তৈরি করো, সবগুলি লিখে ফেলো। তুমি কি বিষয়ে জানো সেগুলি যখন লিখে ফেলবে, তাহলে আমি তোমাকে যখন কিছু একটা বলতে যাব বা আমি তোমাকে যখন একটা কিছুর ব্যাপারে ধারণা দিতে যাব, তখন তুমি যে জিনিসগুলি জানো সেই জিনিসগুলি বাদ দিয়ে শুরু করব। এতে আমার অনেক সুবিধা হবে। তুমি কিছুদিন আমার এখানে থাকো এবং থেকে তোমার যতদিন সময় লাগুক, তুমি আগে এখানে বসে কি জানো সেই জিনিসগুলিকে তুমি আগে লিপিবদ্ধ করে আমার কাছে দাও। দিলে তারপর আমি তোমাকে পরম জ্ঞানের পথে অগ্রসর হওয়ার শিক্ষা দিতে শুরু করব। তো ফকিরের কথা শুনে সেই জ্ঞানী লোকটি খাতা কলম নিয়ে বসলেন এবং প্রথমে কয়েকদিন দিনরাত পরিশ্রম করে সে কি জানে সেগুলি সব কাগজের মধ্যে লিখতে শুরু করলেন এবং লিখতে লিখতে সে কাগজ শেষ করে, খাতা শেষ করে ফেলেছেন। এভাবে কয়েকদিন যাওয়ার পর তার লেখা কম হয়ে গেল এবং কম করে লিখতে লাগলেন। এভাবে আরও কিছুদিন গেল, যাওয়ার পর সে আর লেখার জন্য কিছু পাচ্ছে না। সে দেখতে পেল যে সে যা জানে সব কিছু খাতার মধ্যে ইতিমধ্যে লেখা হয়ে গেছে। তো তখন সে বসে বসে চিন্তা করতে লাগলো এবং চিন্তা করতে করতে সে দেখলো যে সে যে জিনিসগুলি লিখেছে সেগুলি কি সে আসলে নিজে জানে নাকি সে কোনো জায়গা থেকে শুনেছে। যেমন সে বিভিন্ন রকম সূত্র লিখেছে, সে গণিতের সূত্র লিখেছে বা বিভিন্ন রকম দার্শনিক তত্ত্ব লিখেছে, কিন্তু সেই দার্শনিক তত্ত্বগুলি সে নিজে তো উপলব্ধি করেনি। অন্য দার্শনিকেরা সেই জিনিসগুলি কোনোভাবে গবেষণা করতে করতে উপলব্ধি করেছে এবং দার্শনিকরা নিজেদের কিতাবে সেগুলি লিপিবদ্ধ করেছে এবং সেই কিতাব থেকে জ্ঞানী লোকটি এগুলি শুনেছে এবং জেনেছে। এভাবে আস্তে আস্তে জানতে সে চিন্তা করলো যে আমি যেগুলি নিজে উপলব্ধি করেছি সেগুলি ছাড়া বাকি সবগুলি আমি কেটে ফেলবো। অন্যদের কাছ থেকে শুনে বা অন্যদের কাছ থেকে অন্যদের দেখা দেখি আমি যা বলছি সেগুলি আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে শুধুমাত্র আমি যে জিনিসগুলি নিজে উপলব্ধি করেছি সেই জিনিসগুলি রেখে তারপর আমি আমার গুরুর সাথে আবার গিয়ে বলবো আমাকে দীক্ষা দেওয়া শুরু করার জন্য। তো সেভাবে সে আরও কিছুদিন সে অন্যদের কাছ থেকে যা জেনেছে সেগুলি কেটে ফেলেছে। কাটতে দেখা গেল যে সে প্রথমে যে তালিকা তৈরি করেছিল সেই তালিকার অধিকাংশ অংশ তার কেটে ফেলতে হয়েছে। প্রায় ৮০-৯০ ভাগ অংশ তার কেটে ফেলতে হয়েছে এবং ৮০-৯০ ভাগ অংশ কেটে ফেলার পর অল্প কিছু জিনিস আছে এগুলি সে নিজে চিন্তা করেছে। তো সে চিন্তা করলো যে ঠিক আছে, এখন গুরুর কাছে যাওয়া যাক এবং গুরুর কাছে গিয়ে বলবো যে আমি এই জিনিসগুলি নিজে থেকে চিন্তা করেছি এবং এই জিনিসগুলি সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি এগুলি বাদে আপনি আমাকে আপনার ধ্যান এবং আত্মোপলব্ধির পথে চলার জন্য যা বলার সেগুলি বলুন। তো তখন সে যখন রাতে ঘুমোতে গেল তখন সে চিন্তা করলো যে আমি যে অল্প কিছু জিনিস আমার নিজের উপলব্ধি বলে আমি রেখে দিয়েছি, সেই জিনিসগুলি কি আসলে আমার উপলব্ধি, সেই জিনিসগুলি কি আমি জেনেছি, আমি কি শতভাগ নিশ্চিতভাবে জানতে পেরেছি। এভাবে সে তার যে বিচার আছে এবং তার যে বুদ্ধি আছে তার বিচার বুদ্ধির উপর তার সন্দেহ জাগতে শুরু করলো। সন্দেহ জাগতে শুরু করার পর সে আস্তে আস্তে ঘাটতে দেখতে পেল যে তার নিজস্ব যে বিচার বুদ্ধিগুলি আছে, তার নিজস্ব যে গবেষণাগুলি আছে, তার নিজস্ব যে চিন্তাগুলি আছে সেগুলির ব্যাপারেও সে শতভাগ নিশ্চিত নয়। সে কিছুটা অনিশ্চিত আছে এবং সে সন্দেহের মধ্যে আছে। এতদিন তো
সে কোনোদিন নিজেকে নিয়ে চিন্তা করেনি। ফকিরের এখানে কিছুদিন থাকার পর সে নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করেছে, এবং নিজেকে নিয়ে চিন্তা করার পর এতদিন তার শুধু অন্যদের কথার উপর সন্দেহ হয়েছিল, কিন্তু এখন প্রথমবারের মতো তার নিজের বিচার, নিজের চিন্তা, নিজের বুদ্ধির উপর সন্দেহ হওয়া শুরু হয়েছে। এবং এভাবে সন্দেহ সে তখন সিদ্ধান্ত নিল যে যেগুলি সন্দেহ হচ্ছে সেগুলি সে কেটে দিবে। এভাবে সিদ্ধান্ত নিয়ে সে তার আস্তে আস্তে সেই বাকি যে 10-20% লেখাগুলি ছিল তার নিজের বিচার হিসেবে সেগুলিকেও সে কেটে ফেললো, কারণ সবগুলির মধ্যেও তার কিছু না কিছু সন্দেহ আছে। তারপর সে ফকিরের কাছে গেলেন, গিয়ে বলল যে হুজুর, আমি একটা ভুল করেছি। আমি প্রথমেই আপনাকে এসে আমার কীর্তির কথা বলেছি, এবং আমি আপনার এখানে থেকে আপনি যে আমাকে বললেন তালিকা করার জন্য আমি কি কি জানি সেগুলিকে আলাদাভাবে লিখে ফেলার জন্য, সেগুলি লিখতে লিখতে আমার উপলব্ধি হলো যে আমি আসলে কিছুই জানি না। আমি একদম শূন্য। আমি একদম শূন্য খাতা নিয়ে আপনার কাছে এসেছি। আমি যা যা লিখেছিলাম সেগুলি সব সন্দেহযুক্ত, এবং সেগুলি সব দূষিত। দূষিত বলতে মানে এটাকে কি বলবো, অকৃত্রিম নয়, সবগুলি কৃত্রিম। এগুলি অবিমিশ্রিত নয়। কোনো না কোনো জায়গা থেকে চিন্তা নিয়ে আমি মিশ্রণ করেছি, কোনো না কোনো জায়গা থেকে শুনে আমি একটা চিন্তা করেছি, বা আরেকজনের চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছি। আমি একদম শুদ্ধভাবে, আপনি যেভাবে শুদ্ধ জ্ঞান এবং পরম জ্ঞান লাভ করেছেন, আপনি যেভাবে কথা বলেন সেভাবে আমি কথা বলতে পারি না। আমার প্রত্যেকটা কথায় কারো না কারোর প্রভাব বিদ্যমান থাকে। সেজন্য আমি একদম শূন্য হয়ে আপনার কাছে এসেছি। আমি কিছুই জানি না, আমি একদম শূন্যে আছি। এখন আপনি আমাকে শূন্য থেকে শুরু করুন। শূন্য থেকে শুরু করলে আমি আপনার কাছ থেকে কিছু শিখতে পারবো। এবং আমি এটাও উপলব্ধি করতে পেরেছি যে যদি শূন্য থেকে শুরু করতে পারেন তাহলেই আপনার পরামর্শ আমার কাজে আসবে। আর কিছু জিনিস আমারটা ধরে রেখে যদি আমি আবার আপনাকে বলি যে আমাকে কিছু দেন, এটা একটা গ্লাসের পানির মতো। আমার গ্লাসে যে পানিগুলি ছিল সেই পানিগুলি আমি ফেলে দিতে হবে, ফেলে দিয়ে বলতে হবে যে আপনি আপনার এখান থেকে আমাকে কিছু পানি দেন, তাহলে আমার গ্লাসটা ভরবে। আপনার পানি দিয়ে আমি আমার গ্লাসটি ভরতে চাই। তো আমার গ্লাস আমি একদম খালি করে এসেছি, এবং খালি করে এখন আপনার কাছে খালি গ্লাস নিয়ে এসেছি। আপনি আপনার গ্লাস থেকে আমার গ্লাসে এখন পানি ভরে দিবেন। এই কথা শুনে ফকির বললেন যে তোমার কাজ ধরো প্রায় শেষ। তোমার পরম জ্ঞানের পথে যে বাধা ছিল সেই বাধা হলো তোমার জ্ঞান, তোমার বিচার, তোমার বুদ্ধি, সেগুলি তুমি সরিয়ে দিয়েছো। তোমার গ্লাস খালি করে ফেলেছো। এখন পরম জ্ঞান তোমার গ্লাসে এসে পড়বে, তোমাকে আর কিছু করতে হবে না। আর আমি এটার জন্যই তোমাকে বলেছি যে তুমি লিখে দাও কি কি জানো। আমার কাছে যেই প্রথমে আসে আমি প্রথমে বলি যে তুমি লিখে দাও কি কি জানো। কেউ যদি অনেক বেশি কিছু লিখে দেয় তাহলে আমি তাকে অনেক দিন সময় নিয়ে পরম জ্ঞানের পথে নিয়ে যেতে হয়। তাকে ঠিক করার জন্য আমার অনেক দিন সময় লাগে। কিন্তু তুমি যেহেতু নিজেই উপলব্ধি করে ফেলেছো এবং তোমার গ্লাস যেহেতু তুমি নিজেই খালি করে ফেলেছো, সেহেতু তোমাকে পরম জ্ঞানের পথে নিতে আমার বেশি সময় লাগবে না। তুমি আসো, আমার এখানে আসো, আমার আশ্রমে তোমাকে স্বাগতম। তো কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওমকার, আমি ইস্টাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রাণবনাদ প্রচণ্ড। নজরুলের এই কথাগুলির মধ্যে সব কিছু মুছে ফেলা, সব কিছু ধ্বংস করে ফেলা এবং নিজের গ্লাসকে খালি করে ফেলার জিনিসটাই ফুটে উঠেছে। নিজের গ্লাসকে খালি করে ফেলতে হবে। এখানে সিঙ্গার মহাহুঙ্কারের কথা বলেছে, এবং শিবের ডমরু ত্রিশূল এবং ধর্মরাজের দণ্ডর কথা বলেছে। এই সবগুলি হলো ধ্বংসের প্রতীক। ধ্বংস, ধ্বংস মানে সেই ইসরাফিলের কথাটি বলার মাধ্যমে নজরুল বুঝিয়েছে যে ইসরাফিল মুসলমান শাস্ত্র অনুযায়ী যখন সিংহায় ফু দিবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে সৃষ্টি জগতের, কিন্তু তোমার ভেতরে যে জ্ঞান এবং উপলব্ধি থাকবে, তোমার যে আধ্যাত্মিকতা থাকবে, তোমার যে প্রেম থাকবে, সেটা ধ্বংস হবে না। তো ইসরাফিলের ফুক দেওয়ার মাধ্যমে যে জিনিসগুলি ধ্বংস হবে সেই সবগুলি জিনিস হলো অসার, এবং সেই সবগুলি জিনিস ধ্বংস করার জন্য নজরুল নিজেকে শিবের ডমরু এবং ধর্মরাজের দণ্ড ইত্যাদি বলে, চক্র এবং মহাশঙ্খ ইত্যাদির প্রতীকগুলির কথা উল্লেখ করেছে। এই সবগুলি হলো ধ্বংসের প্রতীক। এবং কি ধ্বংস করবে? সেই অসার জিনিসগুলি ধ্বংস করবে। যে জিনিসগুলি ইসরাফিলের ফুকের সাথে ধ্বংস হয়ে যাবে সেই অসার জিনিসগুলি সে ধ্বংস করে ফেলবে। আর সেই সার জিনিসগুলি, প্রেম, পরম জ্ঞান এবং আধ্যাত্মিকতা, সেই জিনিসগুলি তার ভেতরে রেখে যাবে। ইসরাফিলের ফুকের মাধ্যমে এই জিনিসগুলি ধ্বংস হয় না। কাজী নজরুল ইসলামের এই কবিতাটির পরবর্তী অংশগুলি পরের ভিডিওতে আলোচনা করা হবে।